or information or instruction or any address is getting from main memory to cache memory and how they are locating from main memory to cache memory. কিভাবে মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে স্টোর হচ্ছে এটার যে প্রসেসটা এটাকে বলা হয় হচ্ছে ক্যাশ ম্যাপিং। ঠিক আছে, যে ডেটাটা কিভাবে ম্যাপ হচ্ছে। এই ডেটাটা ম্যাপ হওয়ার তিনটা ওয়ে আছে, একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, আর আরো একটা হচ্ছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। ডাইরেক্ট ম্যাপিং বলতে আমি একটু সামারি করে নিই এই তিনটা, তারপরে আমরা এক্সাম্পল সহ ডেপথ ডিসকাশনে যাব। ডাইরেক্ট ম্যাপিং হচ্ছে আমাদের ক্যাশ মেমোরির সাইজ অনুযায়ী মেইন মেমোরিটাকে আমরা স্প্লিট ডাউন করব, স্প্লিট ডাউন করে মানে অর্গানাইজ করব। ওখান থেকে মেমোরিতে কোনো ডেটাকে আমি চেঞ্জ করব না, কিছু করব না, জাস্ট ডেটাগুলোকে সাজাবো। সাজানোর পরে ক্যাশ মেমোরির থেকে মেইন মেমোরির একটা নির্দিষ্ট লোকেশন থেকে ডিরেক্ট ডেটাটা আসবে নির্দিষ্ট ট্যাগ নাম্বার ফলো করে। ট্যাগ নাম্বার মানে কোন জায়গা থেকে আসতেছে সেটার উপর ডিপেন্ড করে। ট্যাগ নাম্বারটা কি সেটা আমরা দেখবো সামনের টপিকে। সো ডিরেক্ট জাস্ট হচ্ছে ক্যাশ থেকে মেইন মেমোরি থেকে ডেটাটা ডিরেক্ট ক্যাশে আসবে, দ্যাট ইজ ডিরেক্ট ম্যাপিং বা ডাইরেক্ট ম্যাপিং যেটা বলেন না কেন। সো এক্স্যাক্টলি মেইন মেমোরিতে যা আছে সেই ওরিয়েন্টেশন থেকে ক্যাশ মেমোরিতে চলে আসা, দ্যাট ইজ ডিরেক্ট ম্যাপিং। অ্যান্ড ফর ডিরেক্ট ম্যাপিং there is no replacement algorithm, it works for a specific particular location, so it does not need any kind of addressable replacement algorithm. Then হচ্ছে associative mapping. এই ডাইরেক্ট ম্যাপিং এ কিছু প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো হচ্ছে এটার অ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই চিপ, তেমন মানে কস্টলি না, এটা একটা অ্যাডভান্টেজ। কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে 1 by 1 ডেটা সার্চ করা লাগে, যার কারণে ক্যাশে যদি 128 স্পেস থাকে আমি মেইন মেমোরি থেকে 128 বার অ্যাক্সেস করে ডেটাকে বারবার দেখে দেখে ক্যাশে স্টোর করব বা ক্যাশে রাইট করব। এবং আরেকটা জিনিস মনে রাখবো, ক্যাশে রাইট অপারেশন যেটা হচ্ছে বেসিক্যালি মেইন মেমোরি থেকে ডেটাকে রিট্রিভ করে নিয়ে এসে ক্যাশে বসানো হচ্ছে। এই কাজটা করার সময় ডেটা কখনোই মেইন মেমোরি থেকে মুভ করে না, ডেটার একটা কপি ক্রিয়েট হয়ে ক্যাশ মেমোরিতে আসে। ডেটা মেইন মেমোরিতে যেটা আছে সেটাই থেকে যায়, জাস্ট এটার কপিটা ক্যাশ মেমোরিতে আসে। ডেটাকে আমি মেইন মেমোরি থেকে ইরেজ করে বা কাট পেস্ট করে নিয়ে আসতে পারবো না, এটা কপি পেস্টের মতো, এটা কপি করে নিয়ে আসা হয় তারপরে ডিরেক্ট ক্যাশ মেমোরিতে রাখা হয়। এটা হচ্ছে জেনারেল ক্যাশ রাইটিং এর একটা ল। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং যে কাজটা করে, ডিরেক্ট ম্যাপিং এ যে প্রসেসটা স্লো, মানে সবগুলো ডাটাকে ক্যাশ সাইজ অনুযায়ী অ্যাক্সেস করে খুঁজে বের করতে হয়। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং একটা অ্যাসোসিয়েটিভ মেকানিজম ব্যবহার করে, সেই মেকানিজমটার কাজ হচ্ছে এটাকে অ্যাসোসিয়েট করে দেওয়া হয় টোটাল ম্যাপিং টেকনিকের সাথে, এবং এই মেকানিজম দিয়ে ডেটাটা অ্যাকচুয়ালি সার্চ করা হয় কারেন্টলি কোন ইনস্ট্রাকশনটা রান হচ্ছে, এবং সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে ক্যাশের কোথায় বসবে, কিভাবে অর্গানাইজ হবে, সেটা ডিসাইড হয় হচ্ছে এই মেকানিজমটা দিয়ে। যার কারণে এই অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর কাজটা অনেক ফাস্টার হয়ে যায়, বিকজ এটা প্যারালালি অনেকগুলো সার্চিং এর কাজ করতে পারে, প্যারালাল সার্চিং করতে পারি। আচ্ছা, অ্যাসোসিয়েটিভ ম্যাপিং যেখানে ছিলাম, সো এখানে মেকানিজমটার কাজ হচ্ছে সে ফাস্টার ওয়েতে, যেটা ডিরেক্ট ম্যাপিং এ কাজটা স্লো হতো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ কাজটা ফাস্টার হবে।
মেকানিজমটা ব্যবহার করার জন্য, এবং যেহেতু ডিরেক্ট ম্যাপিং এ সে 1 by 1 সার্চ করতে পারে, একের বেশি অ্যাট দ্য সেম টাইম সার্চ করতে পারে না। আর অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে সে প্যারালাল সার্চিং করতে পারে, অ্যাট দ্য সেম টাইম সে মাল্টিপল এক্সেস করতে পারে, যার কারণে এটা অনেক ফাস্টার হয়। বাট এটার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হলো অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ এই মেকানিজমটা অনেক বিট রিকোয়ার করে, যার কারণে বিট রিকোয়ারমেন্ট হাই হওয়ার কারণে এটার স্পেস কখনো কখনো মেইন মেমোরি থেকেও বেশি প্রয়োজন হয়, যার কারণে ওটা কস্ট এফিশিয়েন্ট হয় না। অনেক ফাস্ট কাজ করতেছে কিন্তু কস্ট এফিশিয়েন্ট না হওয়ার কারণে এটা ফ্রুটফুল হয় না, যার কারণে এই অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা অ্যাভয়েড করা হয়। বাট এটা একটা ওয়ে যেটাতে আমি ফাস্টেস্ট মেকানিজম পেতে পারি। এই দুইটা মানে ম্যাপিং টেকনিকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ মিলে আমার সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা আসে। ডিরেক্ট ম্যাপিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা ফাস্ট কাজ করতে না পারলেও এটা লেস কস্টলি, আর অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর অ্যাডভান্টেজ হচ্ছে এটা মানে ফাস্ট কাজ করতে পারে বাট এটা কস্টলি। এট ডিসঅ্যাডভান্টেজ সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা কি করা হয়েছে, ডিরেক্ট ম্যাপিংটাকে এমন ভাবে সেট করে কাজ করে যাতে করে সে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ফাংশনালিটিসটা অল্প বিটে করতে পারে। অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ হাই বিটের কারণে এটার প্রাইস বেড়ে যায়, সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ যেটা করা হয় এটার বিটটাকে লোয়ার পার্সেন্টেজে আনা হয় একটা মেকানিজম ব্যবহার করে সেট করে। এবং সেটা কিভাবে করে আমরা যখন এক্সাম্পল দেখবো তখন বুঝতে পারবো। তখন ওটা প্রায় হাফে নেমে আসে, এবং যখন আমার মানে সেট করার কারণে পুরো টোটাল ডেটা অর্গানাইজেশন চেঞ্জ হয়ে যায়, তখন যে এটা একটা ইফেক্টিভ চেঞ্জ নিয়ে আসে আমার অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এর ক্ষেত্রে। মানে ওই যে আমি মেকানিজমটা ব্যবহার করতেছি ওখানে যে হাই বিটের প্রয়োজন হচ্ছে সেই বিটটা অনেকাংশে কমে আসে, তখন যে ওটা অনেক লেস প্রাইসিয়ার হয়ে যায় এবং সেই কারণে ওটা তখন ইফেক্টিভ হয়, ফাস্টারও কাজ করে এবং অল্প প্রাইসে আমি ভালো সার্ভিস পেতে পারি। দ্যাট ইজ দ্য মেইন থিম অর সামারি অফ অল দ্য ম্যাপিং টেকনিক্স। সো এইটুকু পার্ট যেটা আমি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে ডিসকাস করলাম, এটাতে কোনো কোয়েশ্চেন আছে কিনা? আর আমি যা যা বললাম যেখান থেকে পড়বেন আমাদের হচ্ছে রেফারেন্স হচ্ছে বই, বুক রেফারেন্স যেটা আমি দিয়ে দিয়েছি সেখান থেকে পড়তে হবে। এছাড়াও আপনি চাইলে অন্যান্য রিসোর্স থেকেও পড়তে পারেন, বাট এই যে আমি যে ইনফরমেশন গুলো বললাম রিসোর্সটাকে, সাপোজ আমি চ্যাটজিপিটিকে মানে চ্যাটজিপিটিতে সার্চ করলাম যে সামারি অফ ক্যাশ ম্যাপিং টেকনিক্স, তো চ্যাটজিপিটি আমাকে সামারাইজ করে দিয়ে দিছে। তো আমরা তখন এটাকে আবার একটা রিচেক করব, রিচেকটা কি আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি তার সাথে রিলেভেন্ট ইনফরমেশন গুলো আসতেছে কিনা। ঠিক আছে, মূলত অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজকে ফোকাস করে যাতে সামারিটা করা হয়। আমার ইয়েটা কি ক্লিয়ার? বুঝতে পেরেছি কিভাবে বললাম যে অন্য কোনো রিসোর্স থেকে পড়লে কিভাবে পড়বো? জি ম্যাম। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি আমাদের মেইন ডিসকাশনে এক্সাম্পল সহ। সো আমি যেটা এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যেটা মূলত ফোকাস করতেছি সেটা হলো ডিরেক্ট ম্যাপিংটা কি, এবং একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখতেছি যে ম্যাপিংটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ম্যাপিং করতেছি তার মানে আমার একটা মেইন মেমোরি দরকার, একটা ক্যাশ মেমোরি দরকার, এবং মেইন মেমোরিতে ডেটাগুলো কিভাবে আছে, কয়টা ঘর আছে, মেইন মেমোরি স্পেস কতটুকু আছে, লোকেশন কিভাবে আছে। ঠিক আছে, তো মেইন মেমোরির অর্গানাইজেশন গুলো আমাদেরকে দেখতে হবে। এখানে মেইন মেমোরির অর্গানাইজেশনটা আছে এবং সেই সাথে আমাদেরকে জানতে হবে আমি ম্যাপিং কোথায় করতেছি, মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরিতে ম্যাপিং করতেছি, তাহলে আমার ক্যাশ মেমোরির অর্গানাইজেশনটা জানতে হবে। সো এই জন্য ফার্স্টে ডিরেক্ট ম্যাপিং এ আমার মেইন মেমোরির কিছু ইনফরমেশন প্রয়োজন এবং সেই সাথে ক্যাশ মেমোরির কিছু ইনফরমেশন প্রয়োজন। এই ইনফরমেশন গুলো কি কি? আমি এখানে যে মেইন মেমোরিটা নিয়ে কাজ করতেছি which is an example, ক্লিয়ারলি শুনে নেন, এটাই হতে হবে অ্যান্সার এমন না, এটা এক্সাম্পল। ঠিক আছে, সো এই মেইন মেমোরিতে ধরে নিলাম
we have the size of main memory 4096. It means main memory page number is 4096. The value is represented by P. Main memory te এখানে P এর ভ্যালুতে বলা আছে এটা 4096. এটা একটা এক্সাম্পল হিসেবে আমি নিয়েছি, জাস্ট এ র্যান্ডম নাম্বার। আমি কোশ্চেন যদি আপনাকে একটা করি সেটাতে যে মেইন মেমোরিতে 4096 এ থাকবে এরকম কোনো গ্যারান্টি, মানে এটা কোনো ফিক্স না। এমনও হতে পারে 1048 আছে আপনাকে যেটাতে কাজ করতে দিছি, অথবা 2096 আছে। আমার ইয়েটা কি ক্লিয়ার? এই কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? যেটা একটা এক্সাম্পল নেওয়া হয়েছে, এখানে যতগুলো ভ্যালু জাস্ট এক্সাম্পল হিসেবে সেট করা হয়েছে। দেখেন এটা কি ক্লিয়ার কিনা সবাই? জি ম্যাম। আচ্ছা, এবার মেইন মেমোরিতে যে আমি এখানে দেখতে পাচ্ছি 4095 আছে শেষেরটা, বলেন তো কেন 4096 হলো না 4096 থাকার পরেও? শেষেরটা 4095 কেন হলো? মেইন মেমোরির এই যে পেজগুলো যে অ্যালোকেট করলাম, লাস্ট পেজটা 4095 কেন? সাইজ, পেজ সাইজ 4096 হওয়ার পরেও ম্যাম প্রথমে তো 0 থেকে শুরু, এই জন্য। এক্স্যাক্টলি, এটা সব সময় খেয়াল রাখবেন, এটা কিন্তু কনফিউশন ক্রিয়েট করে। ঠিক আছে, অ্যাড্রেসিং স্টার্ট হয়েছে 0 থেকে, সেজন্য লাস্টটা 4095 এ, মানে p-1 হয়েছে। ঠিক আছে, তাহলে p এর ভ্যালু হচ্ছে 4096. That means we have 4096 pages in a memory. Now every page contains equal number of memory location. Here we have 16 location in each page. ঠিক আছে, এক একটা পেজে 16টা করে লোকেশন আছে। বুঝতে পেরেছেন কি বললাম? We have 16 location in each page. এটাও আমি একটা র্যান্ডম ভ্যালু ধরে নিয়েছি। Is that clear? জি ম্যাম। ওকে, তাহলে এক একটা পেজে যদি 16টা করে লোকেশন আছে, তাহলে টোটাল কয়টা পাবো আমি? 4096 into 16 বলতে পারি। টোটাল 4096 এবং each section it has 16 location. জি ম্যাম। তাহলে এবার আসি আমরা এটার বিট অ্যাড্রেস বের করব, মানে each location how many bits are there, এটা কিভাবে বের করতে হয়। দেখেন 4096 এটাকে আমি 2 টু দি পাওয়ার বিট লোকেশন, বিট অ্যাড্রেস কিন্তু অলওয়েজ 2 টু দি পাওয়ারে কনভার্ট করতে হয় বাইনারিতে। ঠিক আছে, 2 টু দি পাওয়ারে কনভার্ট করব আমরা অলওয়েজ বিট অ্যাড্রেসকে, কারণ কি ওটা বাইনারিতে থাকে, 1110101 এইভাবে থাকবে বাইনারি নাম্বারে ডিজিট গুলো। সেজন্য আমরা কি করব, ওটাকে 2 টু দি পাওয়ারে কনভার্ট করব। সো 4096 is equal to 2 to the power 12 আর 16 is equal to 2 to the power 4. তাহলে 2 to the power 12 into 2 to the power 4, can I say 2 to the power 16? জি ম্যাম। কিভাবে হয়েছে? দুটার বেস 2, তাই তাদের পাওয়ার যোগ অবস্থায় আছে 16 হয়েছে। নাও দ্য মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, আমরা এটা হাইপোথেটিক্যাল প্রসেসরে দেখেছিলাম যে রেজিস্টারে কিভাবে ডিস্ট্রিবিউট হয় বিট ডিস্ট্রিবিউশনটা। আমাদের এটা একটা কনফিউশন থাকতে পারে, এই যে এখান থেকে দেখে নেন আমার কাছে কি ছিল, 4096 পেজেস ছিল, তার মানে সেটাকে 2 টু দি পাওয়ার 12 এ কনভার্ট করেছি। দ্যাটস ওয়াই ফর মেমোরি অ্যাড্রেস রেজিস্টার পেজ নাম্বার ইজ 12 বিট, for each page 12 bit required for page number and for offset 4 bit required. কোথা থেকে আসবে? এই যে লোকেশন থেকে, মেমোরি 16 লোকেশন ইন ইচ পেজ, এখান থেকে 4 বিট থাকবে হচ্ছে পেজ অফসেট হিসেবে। আমরা কি বলে যখন হাইপোথেটিক্যাল প্রসেসর করেছিলাম তখন লাস্ট বিট গুলোকে কনসিডার করেছিলাম এইভাবে, খেয়াল আছে? অফসেট ছিল মানে ইনস্ট্রাকশন। ক্লিয়ার?
এটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে, প্রথম 12 জন্য এই 12 বিট, পরের 4 এর জন্য এই 4 বিট, টোটাল 16 বিট অ্যাড্রেস ইন মেমোরি অ্যাড্রেস রেজিস্টার allocate হবে for each page. Any confusion in this topic? এটা খুব ইম্পর্টেন্ট, এখানকার বিট ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারা, না হলে পরবর্তীতে একটু এফেক্ট করবে। দেখেন, না বুঝলে আমাকে কোশ্চেন করেন, আমি টাইম দিচ্ছি কিছুক্ষণ, 2-1 মিনিট একটু দেখেন, দেখে বোঝার চেষ্টা করেন, না বুঝলে কোশ্চেন করেন। বসে না থেকে স্পিক আপ, ক্লিয়ার ইউর কনফিউশন। Any question? কোনো কোশ্চেন নাই কারো? ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকবে না কিন্তু। নো ম্যাম, কোশ্চেন দেন ফর দ্য ক্যাশ ম্যাপিং এটা কিভাবে অর্গানাইজ করব? এখন দেখেন, এখানে 4096 ছিল, ক্যাশে কি 4096 থাকবে? ক্যাশ মেমরি সাইজ আর মেমরি সাইজ সমান হবে? নো ম্যাম। একটা ভিজিবল ডিফারেন্স থাকবে। এখানে ধরে নিলাম আমরা ক্যাশ মেমোরিতে স্পেস হচ্ছে 128, এই 128 যা আছে এটাকে বলা হয় ক্যাশের ফ্রেম সাইজ, ঠিক আছে? সো ইন ক্যাশ মেমোরি দ্য ইট ইজ ফ্র্যাগমেন্টেড ইনটু ফ্রেমস অফ ইকুয়াল সাইজেস, ইন সমান সংখ্যক ফ্রেমে এটা ফ্র্যাগমেন্টেড থাকবে, এবং এই ফ্র্যাগমেন্টেশনের জন্য এটাকে f = 128 বলা হয়, মানে 128 ফ্র্যাগমেন্টেশন। এটাকে অনেক বইয়ে সি দিয়েও রিপ্রেজেন্ট করেছে, ক্যাপিটাল সি অথবা ক্যাশ সাইজ, ঠিক আছে? তো এখানে ক্যাশ সাইজ হচ্ছে 128 নিয়েছি আমরা এক্সাম্পল হিসেবে। and always remember that each cache frame is equal to the page size of main memory, ঠিক আছে? page size is equal to frame size. Page size means each page contains 16 location, so each frame should contain 16 location. কারণ কি, ওই মেইন মেমরি থেকে সেট ধরে ধরে ডেটা নিয়ে এসে আমার ক্যাশ মেমরিতে রাখতে হবে। কারণটা হলো এটা হচ্ছে রিলেভেন্ট ডেটা সার্চিং এর জন্য। মানে আমি যখন কোনো ডেটা নিয়ে কোনো ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতেছি, বেশিরভাগ চান্স থাকে কি সেম ওটার সাথে রিলেভেন্ট ইনস্ট্রাকশন গুলো পরবর্তীতে রান হওয়ার। সো যখন 0 থেকে মেমোরি কাজ করবে, মানে মেইন মেমোরির 0 পেজের জন্য ক্যাশ মেমোরির 0 পেজ অবধি লোড করে, তাহলে পুরো মেইন মেমোরিটা ধরে লোড করতে হবে না। কারণটা কি, ক্যাশ মেমোরিতে আমরা রিলেভেন্ট ডেটাগুলোকে রাখি। আমি এটা লাস্ট যখন ক্যাশ মেমোরি পড়িয়েছিলাম তখন বুঝিয়ে দিয়েছি যে ক্যাশ মেমোরির অ্যাকচুয়ালি কাজটা কিভাবে করতে হয়। রিলেভেন্ট ডেটা মানে হলো যে এই মুহূর্তে যে ইনস্ট্রাকশনটা রান করতেছে ঠিক তার সাথে কাছাকাছি ইনফরমেশনটাই নেক্সট রান করবে, এটা ধারণা করা যায়। সো ঠিক একইভাবে যেমন আমি আপনাদের এখানে ক্লাস নিচ্ছি, আমি এই মুহূর্তে ক্যাশ মেমোরি নিয়ে ক্লাস নিচ্ছি। এখন আমি বলতে পারি যে নেক্সট মানে আপনি এটা গেস করতে পারেন যে অ্যাটলিস্ট নেক্সট 10 মিনিট আমি ক্যাশ মেমোরি নিয়ে কথা বলবো, রাইট? My speech will be related to cache memory in next 10 minutes. ঠিক একইভাবে যখন ক্যাশ মেইন মেমোরি থেকে ডেটা রিট্রিভ করে তখন সম্পূর্ণ পেজ ধরে নিয়ে আসতে হবে, কারণ প্রথম ওই পেজেরই কোনো না কোনো লোকেশনে থাকার চান্সেস হাই। তো এই কারণে ফ্রেম সাইজ যদি সমান না হয়, ক্যাশের ফ্রেম আর হচ্ছে মেইন মেমোরি পেজ, তাহলে সে ওই পুরোটা ধরে ফ্রেমে বসাতে পারবে না, ঠিক আছে? সেজন্য কোশ্চেনে যদি পেজ সাইজ দেয়া থাকে, ফ্রেম সাইজ না দেয়া থাকে, আমরা সেই সেম ফ্রেম সাইজ ব্যবহার করব, বিকজ দ্য ল ইজ পেজ সাইজ ইজ ইকুয়াল টু ফ্রেম সাইজ, ঠিক আছে? ইচ পেজ কন্টেন্স 16 লোকেশন, সো দ্যাট
in cache memory it should contain 16 location in each frame. Okay, জি ম্যাম। তাহলে এখানে দাঁড়াচ্ছে কি, এবার আমরা 16 লোকেশন ইন এইচ ফ্রেম, এটাকে মেইন মেমরি কারো মাইক অন হয়েছে বন্ধ করুন। মাহবুব মিউট কর। তাহলে মেইন মেমোরিতে এটা ছিল 16, দ্যাটস ওয়াই ক্যাশ মেমোরিতে ফ্রেম সাইজ হয়েছে 16 আর টোটাল ক্যাশ সাইজ হচ্ছে 128। তার মানে এভরি ফ্রেম, এই যে এখানে যেটা টোটাল মেমোরির জন্য বের করেছিলাম আমার 2 টু দি পাওয়ার 16 বিট, আর এখানে আমরা বের করব হচ্ছে 128 এর সাথে 16 কে যোগ করলে গুণ করব, তাহলে এটা কত আসতেছে 2 টু দি পাওয়ার 11 আসে। 128 কে ভেঙে 2 টু দি পাওয়ার 7 লেখা যায়, 16 এর জন্য 2 টু দি পাওয়ার 4 লেখা যায়, আর এটা লেখা যায় হচ্ছে 7 + 4 11 বিট অ্যাড্রেস। আর এই ফ্র্যাগমেন্টেশনটা কিভাবে হবে, ক্যাশের ফ্রেম নাম্বার আর ফ্রেম অফসেট, ফ্রেম নাম্বার হচ্ছে 7 বিট হবে, ফ্রেম অফসেট হচ্ছে 4 বিট হবে, ডিভাইড হয়েছে টোটাল ফ্রেম নাম্বার এবং টোটাল how many locations are in each frame সেটা থেকে। Okay, is there any confusion in this slide? No ma'am. আচ্ছা, ma'am. এবার আসি ডিরেক্ট ম্যাপিং কিভাবে হচ্ছে। এখানে দেখেন ক্যাশ মেমোরি, এটা হচ্ছে মেইন মেমোরি, 0 থেকে 0, 1 থেকে 1, 2 থেকে 2, এভাবে করে 127 এর সাথে 127 কানেক্ট হয় ক্যাশে রিপ্লেস করে। এবার 128 থেকে 4095 পর্যন্ত ক্যাশে নিয়ে আসতে হবে না? জি ম্যাম। তো এই কারণে কি হচ্ছে, ক্যাশ ম্যাপিং করার সময় আমাদেরকে মেইন মেমোরি ডেটাকে অর্গানাইজ করতে হয়, এবং অর্গানাইজ করার যে ওয়েটা সেটা হচ্ছে প্রথম 128টা ক্যাশ সাইজের উপর ডিপেন্ড করে ফিক্স হবে। এই যে এখানে দেখেন ক্যাশ সাইজ যতটুকু তার উপর ডিপেন্ড করে মেইন মেমোরিকে অর্গানাইজ করা হয়েছে, এবং এটা সেই অ্যান্সারটা আমরা কোথা থেকে পাবো, আমার টোটাল মেমোরিতে পেজ সাইজ হচ্ছে 4096 সংখ্যক পেজ এবং ক্যাশ মেমোরিতে ফ্রেম সাইজ হচ্ছে 128। তো আমি যদি 4096 কে 128 দিয়ে ভাগ করি আমি পাবো হচ্ছে 32। তার মানে আমি যদি মেইন মেমোরির ডেটাটাকে 32 কলামে, টোটাল 32 কলামে অর্গানাইজ করি, আমি মেক শিওর করতে পারবো ইন ইচ কলাম ইট হ্যাজ 128 রো, ইজন্ট ইট? জি ম্যাম। তাহলে কি হচ্ছে, ক্যাশ সাইজ আর মেইন মেমোরি সাইজ পাশাপাশি বসালে ম্যাচ করে, দেখেন এখানে ম্যাচ করতেছে। তাহলে সে কি করতে পারবে, জাস্ট ফ্রেম ধরে ধরে মানে সরি পেজ ধরে ধরে ক্যাশে রিপ্লেস করতে পারবে। এই যে রিপ্লেসিং প্রসেসটা কিভাবে হয়, এখানে র্যান্ডম কিছু ট্যাগ নাম্বার থাকে, এই ট্যাগ নাম্বার জেনারেট হয় ইনস্ট্রাকশনের উপর ডিপেন্ড করে, কোন ইনস্ট্রাকশন এখন ক্যারি করতেছে, কোন ইনস্ট্রাকশন নেক্সট রান করবে, তারপরে কোনটা হবে, তাদের সাথে রিলেভেন্ট ইনফরমেশন গুলোর জন্য মানে রিলেভেন্ট ইনফরমেশন গুলোকে বুঝে ট্যাগ নাম্বার generate হয়। Suppose the tag number is 3 and for cache it is 0 location, 0 page, right? এই যে প্রথমটা আছে 0 page, তাহলে 0 3 এটা কোথা থেকে আসবে, আমার এই হচ্ছে 0 পেজের, এই হচ্ছে 3, এই সেলটা দেখেন, বুঝতে পেরেছেন কিনা? 0 means row and 3 means tag number মানে হচ্ছে কলাম। তাহলে রো আর কলাম জানলে আমি ওই সেলটাকে ফাইন্ড আউট করতে পারবো না। So cache will write the value from main memory, that is 384. বুঝতে পেরেছি? Next one, it has tag number 1 and cache number 1. So from here the 1 will work and cache 1 is here. 1 is 129. That's why এখানে 129 কাজ করছে। তারপরেরটা হচ্ছে tag number 0. So আমি ইয়াতে 0 তে চলে যাব এবং আমার ক্যাশ নাম্বার হচ্ছে 2। দেখেন বুঝতে পেরেছেন, 0 এবং 2। এনি কনফিউশন? তো এটাকে বলা হয় হচ্ছে ডাইরেক্ট ম্যাপিং। এই যে ইয়েলো লাইনগুলো দেখতে পাচ্ছেন, এট এ টাইম, এটা ডিরেক্ট একটা জন্য একবার কাজ করতেছে।
এই জন্য এটাকে ডাইরেক্ট ম্যাপিং বলে, অথবা এটার আরেকটা নাম আছে ওয়ান ওয়ে ম্যাপিং। ঠিক আছে, ওয়ান ওয়ে মানে এটা জাস্ট একটা একটা করে কাজ করে। এবং একটা কোয়েশ্চেন থাকে এখানে যে which types of replacement algorithm can be used for direct mapping. The answer is there's no need of replacement algorithm for direct mapping, because according to the tag number it works, and for page number it is fixed where the data is aligned. That's why we don't need any replacement algorithm to know the location of data. ঠিক আছে, জাস্ট ওই লোকেশনে যাবে, ডেটাটাকে জায়গা মতো ফিক্স করে দিবে, দ্যাটস ইট। সেজন্য কোনো রিপ্লেসমেন্ট অ্যালগরিদম প্রয়োজন হয় না ডিরেক্ট ম্যাপিং এ। ঠিক আছে, জি ম্যাম। ওকে, সো এই যে 1 বাই 1 সার্চিং এর জন্য যে টাইমটা প্রয়োজন হয়, সেজন্য এটার আরেকটা ওয়ে ছিল হচ্ছে অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। এই অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ যেটা বললাম যে একটা মেকানিজম অ্যাসোসিয়েট করা হয়, এই মেকানিজমটা এখানে সেটাকে বলা হয় হচ্ছে ক্যাম ওয়ার্ড ব্যবহার করা হয়, কন্টেন্ট অ্যাড্রেসেবল মেমোরি। এটা হচ্ছে আলাদা করে বাইরে থেকে অ্যাড্রেসেবল মেমোরি একটা অ্যাটাচ করে দেওয়া হয়। এই অ্যাড্রেসেবল মেমোরির কাজ হচ্ছে সে ট্যাগ ফিল্ড রাখে একটা, আর ক্যাশ ফ্রেম নাম্বার রাখে। ট্যাগ ফিল্ডে সে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারের ট্যাগটাকে ক্যারি করে, আর ক্যাশের ফ্রেম নাম্বারটাও সে সাথে সাথে এখানে বের করে দিতে পারে, যাতে করে আমি খুব সহজেই ট্যাগ ফিল্ড দেখে ক্যাশের কোথায় এটা রাইট হবে স্ট্রেট বসায় দিতে পারি। এবং ফাইনালি সে কিভাবে কাজ করে, অ্যাকচুয়ালি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ওয়ার্ডের মানে কি বলে, মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ফ্রেম অফসেটের বিটটা নেয়, এবং এই যে এখান থেকে ওয়ার্ড বিট, আর তারপরে আমার মেমোরি অ্যাড্রেস রেজিস্টার থেকে ক্যাম ওয়ার্ড নেয় হচ্ছে ট্যাগ ফিল্ডের নাম্বারটা, এবং সেটা নিয়ে তারা ক্যাশের কোথায় এবং কোন অফসেটে বসবে সেটা ডিসাইড করে দিতে পারে। এখানে যে প্রবলেমটা হয় একটু খেয়াল করে দেখেন, ট্যাগ ফিল্ড এবং ক্যাশ ফ্রেম নাম্বার, এটা যদি আমরা এখানে সেম এক্সাম্পলটার জন্যই দেখতেছি, ভ্যালুগুলো এখানে সরাসরি 19 বলা আছে, অ্যাকচুয়ালি 19টা কোথা থেকে আসছে, এই যে দেখেন পেজ নাম্বারের জন্য 12 বিট আছে এখানে, আর ক্যাশ মেমোরিতে এটা আছে হচ্ছে ফ্রেম নাম্বারের জন্য 7 বিট। সো ক্যাম কি করে, ট্যাগ ফিল্ডে সে পেজ অ্যাড্রেস ধরে রাখে 12 বিট, আর ক্যাশ ফ্রেমের জন্য সে 7 বিট রাখতেছে হচ্ছে ক্যাশ মেমোরির ফ্রেম অ্যাড্রেস থেকে। তাহলে 12 প্লাস 7 কত আসে? 12 প্লাস 7 কত আসে? 19। তাহলে এখানে দেখেন আমার মেমোরিতে মেইন মেমোরি ছিল কত, 2 টু দি পাওয়ার 16, আর সেখানে আমার ক্যামে চলে আসতেছে 2 টু দি পাওয়ার 19। তাহলে হাই বিট রিকোয়ারমেন্ট চলে আসে না এখানে? জি ম্যাম। সো এই যে হাই বিট রিকোয়ারমেন্টটা 2 টু দি পাওয়ার 19 এর ভ্যালুটা যদি বের করেন, তাহলে দেখতে পাবেন যে বিট সংখ্যাটা এত বড়, যেটার জন্য মেইন মেমোরি থেকে আমার স্পেস বেশি প্রয়োজন হচ্ছে, এবং সেটা অনেক বেশি কস্টলি হয়ে যাচ্ছে। এই কস্টের জন্য, মানে এই প্রবলেমটার জন্য এটা কস্ট এফিশিয়েন্ট না হওয়ায় আমাদের অ্যাসোসিয়েটিভ ম্যাপিংটা ফ্রুটফুল হয় না। অ্যাকচুয়ালি এটা অনেক ফাস্ট কাজ করে, এটা একসাথে প্যারালাল সার্চিং করতে পারে, যার কারণে একটা একটা করে সার্চ করার প্রয়োজন হয় না। প্যারালাল সার্চিং ফ্যাসিলিটিসের জন্য সে অ্যাট দ্য সেম টাইম কয়েকটা ট্যাগ ফিল্ডকে একসাথে অ্যাক্সেস করে খুঁজে নিয়ে আসতে পারে ডেটাটাকে, কিন্তু এই হাই বিট রিকোয়ারমেন্টের জন্য এটা প্রাইস হাই হয়ে যায়। সেই জন্য এই কনসেপ্টটা নিয়ে আসা হয়েছে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং। এই সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ কি করা হয়, এখানে দেখেন সবচেয়ে মোস্ট ইউজ সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হচ্ছে 2 ওয়ে আর 4 ওয়ে। এছাড়াও মানে এটাকে জাস্ট মাল্টিপল ওয়েতে ডেটাটাকে ভাগ করে দেয় ইভেন নাম্বারে। এই সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং এ সাধারণত 2 এবং 4টাই সবচেয়ে বেশি ইউজ। এখানে দেখেন কি কাজ করেছে, আগে আমি একটু ডাইরেক্ট ম্যাপিংটা আরেকবার দেখি। এখানে 128 ছিল ক্যাশ সাইজ, যার কারণে আমার ম্যাপিং করে আমি যখন মেইন মেমোরিকে ডিভাইড করেছি 128 সংখ্যক রোতে ভাগ করে, আমি পেয়েছি 31 কলাম, রাইট? বুঝতে পারছেন? এখানে একটু খেয়াল করে দেখেন,
জি ম্যাম। সাইজ 128 থাকার কারণে টোটাল 4096 মেমোরিকে আমি 128 দিয়ে ভাগ করার কারণে আমি 32 পেয়েছি, সেজন্য এটাকে আমার অর্গানাইজ করতে হয়েছে 32 কলামে। এবার এটার দিকে তাকান, এখানে দেখেন 63 দেখতে পাচ্ছেন না? তার মানে আমি এখানে কয়টা কলমে ভাগ করেছি? 63 64, 0 থেকে। সরি 64। আর এখানে রো এসেছে কয়টা? 64, রাইট? Yes, ma'am. এখন এটা কিভাবে অ্যাকচুয়ালি কাজ করছে? এখানে দেখেন টোটাল ক্যাশটাকে সে সেট আকারে ভাগ করে নিছে। সেই সেটটা কি, ক্যাশ সাইজ ছিল 0 থেকে 127 পর্যন্ত, টোটাল 128টা ফ্রেম। সে এই 128টা ফ্রেমকে দুইটা দুইটা করে সেট করছে। দুইটা দুইটা করে সেট করলে 128কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমি 64টা ফ্রেম পাচ্ছি। ইচ ফ্রেম ইট হ্যাজ 2 সাব ফ্রেম। বুঝতে পারছি কি বললাম? ক্যাশকে ফ্রেমিং করছে, পুরো ক্যাশে 128টা ছিল, সেটাকে দুইটা দুইটা করে সেট করে 128-এর জায়গায় 64 করে ফেলছে। দেখেন, বুঝতে পেরেছেন? জি মিস। এবার যদি 128কে আমি 2 দিয়ে ভাগ করে আমি 64 পাচ্ছি। এর আগে এখানে আমি কি করছিলাম, 4096কে 128 দিয়ে ভাগ করে 32 পাইছি। তাহলে আমি এখন 128কে যেহেতু ভাগ করে 64 পাইছি, এবার 4096কে কত দিয়ে ভাগ করব? 64 দিয়ে। 128 দিয়ে তো আর ভাগ হবে না, কারণ আমি 128 থেকে রিফ্রেমিং করে ফেলছি। তাহলে এখন এটা কি 64টা আসলো? তাহলে এখানে দেখেন ফ্রেম সাইজ আমার কতটা হলো? ডেটা অর্গানাইজেশন 0 থেকে 64 হয়ে গেল, যেখানে এটা 0 থেকে 31 ছিল। 31টা কলামের জায়গায়, সরি 32টা কলামের জায়গায় এখন 64টা কলাম আসতেছে, ডাবল কলাম সংখ্যা। কিন্তু এই জায়গায় আমাকে 128টা ডাটাকে খুঁজতে হতো। এখন রো ওয়াইজ আমি কয়টা ডাটা খুঁজতেছি? 64টা ডাটা। জি ম্যাম। বুঝতে পারতেছেন? মনে করেন আমার কাছে 128টা ক্যাটাগরির ডেটা আছে, আমি সেটা একা খুঁজতে বসলে টাইম কম লাগবে, নাকি আমি যদি সেই ডেটাটাকে 64 করে দুইটা বক্সে ভাগ করে দিয়ে দুইজনকে খুঁজতে দেই তাহলে টাইম কম লাগবে? দুইজনের টাইম কম লাগবে। কোশ্চেনটা বুঝতে পেরেছেন? জি ম্যাম। ম্যাম। আমি নিজে যদি 128টা ডেটা এট এ টাইম অ্যাক্সেস করি, সেটাতে যতটুকু সময় লাগে তার থেকে অর্ধেকের মানে প্রায় রিলেভেন্ট টু হাফ সময় লাগবে, লেস দেন হাফ রিকোয়ার্ড টু সার্চ, লেস দেন হাফ টাইম রিকোয়ার্ড টু সার্চ দ্য হাফ ডেটা। তাহলে আমি দুইটা অংশে ভাগ করে দিছি। এখানে এবার কি করছে, সে ডেটাকে দুইটা অংশে ভাগ করছে। সে দুইটা অংশে কি ভাগ করছে? যদি মনে করেন আমার ডেটাটা আছে হচ্ছে 0 নাম্বার ফ্রেমে, তাহলে 0-র মধ্যে সাব ক্যাটাগরি আছে 0 অথবা 1-এ কোথাও একটাই থাকবে, অথবা 1 ফ্রেমে থাকলে সে 2 অথবা 3-তে থাকবে, তারপরে 3 অথবা 4-এ থাকবে, তারপরে 6 অথবা 7-এ থাকবে। এভাবে না দুইটা দুইটা করে কাজ করবে না? আমার কোশ্চেনটা কি, মানে কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন? আমি কি বললাম, আমি যখন দুইটা বক্সে ভাগ করে দিয়েছি, তার মানে আমি মেক শিওর করে বলতে পারি হয় বক্স এ তে আছে, না হলে বক্স বি তে আছে। জি ম্যাম। ইয়েস ম্যাম। এবং বক্স এ এবং বি তে এখানে মাত্র দুইটা ডাটা থেকে অ্যাক্সেস করতে হচ্ছে না। আমি যদি কোনোভাবে বের করতে পারি এটা 0 ট্যাগে আছে, তার মানে 0-র মধ্যে দুইটা আছে, হয় 0 অথবা 1। যদি মেক শিওর করতে পারি এটা 1-এ আছে, তাহলে হয় 2 অথবা 3। মেক শিওর করতে পারি যদি 2-তে আছে তাহলে এটা 4 অথবা 5-এ আছে, মানে যে কোনো দুইটার মধ্যে আছে। তো এখানে কি করছে, ডেটার কলাম সংখ্যা কমাই দিছে, আর সরি কলাম সংখ্যা ইনক্রিজ করে দিছে, রো সংখ্যা কমাই দিছে। আমাকে প্রতিবার 128টা ডাটা অ্যাক্সেস না করে প্রতিবার অনলি 64 ডেটাকে অ্যাক্সেস করতে হচ্ছে। এবার এই 64 ডেটার মধ্য থেকেই আমি কোথাও না কোথাও আমার প্রয়োজনীয় ডেটাটা পাচ্ছি। তাহলে আমি 128 বার চেক না করে 64 বার চেক করতেছি, তাহলে অর্ধেক হয়ে আসতেছে। এবার এই অর্ধেকের মধ্যে কি আসতেছে, একটা প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা কি, সে 0-র মধ্যে যে কোনো দুইটাতে আছে, 1-এর মধ্যে যে কোনো দুইটাতে আছে। এবার আমি এখানে যদি ক্যাম ব্যবহার করি তাহলে বিট রিকোয়ারমেন্ট কি কমে আসে না? সম্পূর্ণ ক্যাশ মেমোরিতে ক্যাম না ব্যবহার করে শুধুমাত্র এইটুকু অংশে সার্চ করার জন্য যদি ক্যাম ব্যবহার করি, সে মাল্টিপল অ্যাক্সেস করে আমাকে অল্প সময়ে সার্চ করে দিতেছে, কিন্তু বিট রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে।
বুঝতে পারছেন কি বললাম? তাহলে এইটা হচ্ছে টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, এবং এটাকে যদি আমি 4টা করে সেটে ভাগ করি তাহলে এটা 4 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ ম্যাপিং হয়ে যাবে। ক্লিয়ার? 4টা করে সেটে ভাগ করা মানে কি 128 কে আমি 4 দিয়ে ভাগ করব, 32 পাবো, যেটাকে 32 ওয়াইজ অর্গানাইজ করব। দ্যাটস ইট। 4096 ভাগ 32 and that's how the column number. Any confusion in this part? তাহলে আমরা এখান থেকে কি পড়ব? প্রথমটা হচ্ছে how many mapping techniques are there, explain each techniques in terms of advantage and disadvantage, এরকম explain all the mapping techniques by using example, তারপরে হচ্ছে comparison between mapping techniques, which one is beneficial, that types of question analytical হলো। আর প্রথমগুলো হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন, এক্সাম্পল, we and the drawbacks, তারপরে হচ্ছে অ্যাডভান্টেজেস, তারপরে হচ্ছে ডেফিনেশনস। ক্লিয়ার? কোয়েশ্চেন টাইপ বুঝতে পারছি ম্যাপিং থেকে? জি ম্যাম। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন আছে কারো? আচ্ছা, তাহলে এবার আসি হচ্ছে ক্যাশ রিড এন্ড রাইট পলিসিস। ক্যাশ রিড এবং রাইটে কিভাবে হচ্ছে, রিডটা তো আমরা দেখে আসছি যে ইনস্ট্রাকশন দেখা, ইনস্ট্রাকশন অনুযায়ী ক্যাশ থেকে ডেটাকে ফেচ করে নিয়ে আসা, ফেচিং মিন্স ডেটা রিড অপারেশন, আর রাইটিং মিন্স মেইন মেমোরি থেকে ক্যাশ মেমোরি থেকে ম্যাপিং টেকনিক্স ফলো করে ডেটা রাইট করা। ঠিক আছে? সো এখানে স্টেপস গুলো আছে। এবং ক্যাশ রিড এবং রাইটের সময় আমরা যেটা পড়েছিলাম যে ক্যাশ রিডে ক্যাশ হিট এবং ক্যাশ মিস যেটা হতে পারে সেই রেশিওটা আমরা বের করতে পারি। ক্যাশ হিট মিন্স I can find out the data from cache, it is cache hit, and if I cannot find out the data from cache, it is cache miss। এবং এটা কতগুলো অ্যাটেম্প্ট হয়েছে তার উপর ডিপেন্ড করবে। কোন অ্যাটেম্পটটা সাকসেস হয়েছে দ্যাট ইজ ক্যাশ হিট, কোন অ্যাটেম্পটটা সাকসেস হয় নাই সেটা হচ্ছে ক্যাশ মিস, আর টোটাল কয়টা অ্যাটেম্প্ট করলাম সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস। সো হিট রেশিও এবং এফেক্টিভ অ্যাক্সেস টাইম বের করার জন্য আমাদের যে লটা আছে বা ফর্মুলাটা, হিট রেশিওর জন্য আমাকে জানতে হবে number of times of reference words are in the cache, মানে রেফারেন্স ওয়ার্ড যেটা আমরা চাচ্ছি সেটা কতবার আসছে ক্যাশের মধ্যে, এবং টোটাল নাম্বার আমি কতবার অ্যাক্সেস করেছি মেমোরিতে, মানে আমি কতবার ডেটা পেলাম আর টোটাল কতবার ডেটার জন্য রিকোয়েস্ট করলাম বা অ্যাক্সেস করলাম। এই দুটার রেশিও হচ্ছে হিট রেশিও। আর এফেক্টিভ অ্যাক্সেস টাইম হচ্ছে আমার কয়টা হিট হয়েছে, মানে ক্যাশ হিট কয়টা হয়েছে এবং প্রতিটা হিটে কি পরিমাণ সময় লাগছে, সেটার সাথে ক্যাশ মিস কয়টা হয়েছে সেটার জন্য কতটুকু টাইম লাগছে, এবং সেইটাকে এই টোটাল ভ্যালুটাকে আগে যোগ করব, তারপরে টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস মানে আমি কয়বার এটাকে অ্যাক্সেস করেছিলাম সেটা দিয়ে ভাগ করব, তাহলে আমি এফেক্টিভ অ্যাক্সেস টাইমটা পাবো। ঠিক আছে? এই টাইপের ম্যাথ থাকতে পারে, আমি কোশ্চেন দিয়ে দিব ম্যাথের। আজকের ম্যাথের এখানে প্র্যাকটিস স্লাইডে নেই, আর যদি আমি পসিবল হয় কি বলে মানে ফিজিক্যাল ক্লাস হলে আমি বোর্ডে করাই দিব ম্যাথগুলো, আর যদি ফিজিক্যাল ক্লাস না হয় খাতায় করে রেকর্ডেড কপি দিব। ঠিক আছে? এখানে স্লাইডে বোঝা যাবে না, আর মানে অ্যাটলিস্ট আমি ওটাকে এক্সপ্লেন করে দিব যে কিভাবে কোন কোশ্চেন থেকে কিভাবে ফর্ম ভ্যালুগুলো বের করতে হয়। এটা একটু মানে কনফিউশন আছে, ম্যাথ কি দিবে কি দিবে না, যদি না দেয় আমি এটাকে আর স্কিপ করব। জাস্ট আমরা কিভাবে ফাইন্ড আউট করতে হয় আমাদের জেনে রাখার জন্য, নলেজে রাখবো। আর এক্সামের জন্য মোস্ট প্রবাবলি না থাকতে পারে, বাট নট শিওর। ঠিক আছে? আমি ফাইনালি এটা জানাই দিব। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাশ রিলেটেড টপিক শেষ। ক্যাশ মেমোরির যে টপিকটা ছিল মানে চ্যাপ্টার 3 ইট ইজ ফিনিশড। আমি এখানে যা যা থিওরিটিক্যাল পার্ট পড়িয়েছি আপনারা যে কোনো রিসোর্স থেকে পড়তে পারেন, শুধুমাত্র খেয়াল রাখবেন আমি যে যে জায়গাগুলো ফোকাস করেছি এই ইনফরমেশনগুলো যেন থাকে।
ঠিক আছে, যেমন ওই যে যেটা বললাম ম্যাপিং এর ক্ষেত্রে অবশ্যই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এবং কেন হচ্ছে ম্যাপিং গুলো কিভাবে হচ্ছে এই এরিয়াগুলো যেন কভার করে। আর নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আমাদের কিছু অ্যালগরিদম আছে, বাইনারি মাল্টিপ্লিকেশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদম। এই অ্যালগরিদম গুলো বোঝার জন্য আমাদের কিছু প্রিভিয়াস প্রবলেম বুঝতে হবে, যে প্রবলেমগুলো আপনারা করে আসছেন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স কোর্স করছেন না, তারপরে হচ্ছে আরেকটা কোর্স করছেন হলো নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম, ডিজিটাল ইলেকট্রনিক্স নাম্বার রিপ্রেজেন্টেশন, সরি ডিসক্রিট ম্যাথমেটিক্স এর নাম্বার রিপ্রেজেন্টেশন, মানে হচ্ছে বাইনারি টু ডেসিমাল, ডেসিমাল টু বাইনারি, হেক্সাডেসিমাল টু বাইনারি। হ্যাঁ ওইগুলা হচ্ছে। তারপরে হচ্ছে আপনার টুস কমপ্লিমেন্ট, এই যে আমরা টপিকগুলো করেছিলাম ওগুলো একটু রিভিউ করব, করার পরে মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যালগরিদমে যাব। ঠিক আছে, সহজ কথায় হচ্ছে নাম্বার রিপ্রেজেন্টেশন সিস্টেম ইন কম্পিউটেশন, এটা হচ্ছে আমাদের নেক্সট টপিক চ্যাপ্টার 4 এ। ঠিক আছে, তো আমি আজকের উইকে যা যা পড়ানো ছিল সবকিছু কভার করে দিছি, আর এই লেকচারটা আমি দিয়ে দিব আমার সাথে একটু সিয়াররা যোগাযোগ করে। প্রেজেন্টেশন আপাতত এই যে আমি যে পড়াশোনা শুরু করছি এখন, এর মধ্যে আমি কোনো অ্যাসেসমেন্ট রাখবো না, আগে সব পড়া শেষ করব, তারপরে কুইজ, প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট সবকিছু একবারে সবার লাস্টে দিব। ঠিক আছে, আর নেক্সট উইকে আমি একদিনে নেই বা যে কোনো সময় আমি যখন যেভাবে টাইম পাবো আপনাদের সাথে ডিসকাস করে করে ক্লাসের সংখ্যা না গুনে টপিক শেষ করে কভার করা যায় কিভাবে সেভাবে আমি পড়াবো। ঠিক আছে, উইক, ক্লাস নাম্বার এসবের থেকেও মানে প্রয়োজনীয় হচ্ছে আমাদের সিলেবাস শেষ করা, সময় খুব অল্প আছে, আমি এইভাবে পড়াবো। কোনো দিন দেখবেন একটু বেশি টাইম ক্লাস হচ্ছে, কোনোদিন যেমন আজকে টপিক শেষ হয়ে গেছে সেজন্য একটু আর্লি শেষ হয়েছে, নেক্সট ক্লাসে যদি টপিক বেশি মনে হয় তাহলে একটু 1.5 ঘন্টা